জামাতের আমাদের প্রিয় ভাই বললেন যে আমি লেখাপড়া না করে এখানে এসে কথা বলছি, তো উনি লেখাপড়া করে বলুন না যে ওনাদের ইশতিহারটি কোথায়। তা স্পষ্ট করে সুনির্দিষ্ট ভিজুয়ালাইজ করে সেখানে তথ্য উপস্থাপন করা হয়েছে। নারীরা ঘরের রানী, তারা যেন ঘরেই থাকে, তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবার কথাও আমরা শুনতে পাচ্ছি। এই কথা, তথ্য, এটার ভিত্তি কোথায়, এই ধরনের কথা তিনি কোথায় পেলেন, তার কোনো সোর্স তিনি বললেন না। সেই ইশতেহারে ৭১ প্রসঙ্গটি কি করে আসবে? তাদের তাদের যে ভূমিকা, যে জাতির বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই জাতির দায়িত্বই আপনাদেরকে আমরা কিভাবে তুলে দেব আপনাদের হাতে। স্বাধীনতা, মুক্ত চিন্তা, এই বিষয়গুলো নিয়ে এমন ভাষায় কথা বলেছেন যেটা ফ্যাসিস্টরা বলতেন। এই কথাগুলো বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দিকে তারা নিয়ে গিয়েছেন এবং নিষিদ্ধ করেছিলেন। জামাতের আমাদের প্রিয় ভাই বললেন যে আমি লেখাপড়া না করে এখানে এসে কথা বলছি, তো উনি লেখাপড়া করে বলুন না যে ওনাদের ইশতিহারটি কোথায়। সেই ইশতিহারে ৭১ প্রসঙ্গটি কি করে আসবে? তাদের তাদের যে ভূমিকা, যে জাতির বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই জাতির দায়িত্বই আপনাদেরকে আমরা কিভাবে তুলে দেব আপনাদের হাতে। এই বিষয়গুলোর সুরাহা এখনো হয়নি। যেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ২০০০ মানুষের হত্যার দায়ে, আপনাদের বিরুদ্ধেও সেই অভিযোগ আছে এবং সেটা ৩০ লক্ষ মানুষের হত্যার দায়। কাজেই এটা এত সহজভাবে সমাধানের জায়গা নয়। আপনাদেরকে অবশ্যই আপনাদের ইশতেহার এবং আপনাদের ভূমিকা পরিষ্কার করতে হবে জাতির সামনে। আপনি নারীদেরকে নিয়ে অনেক কথা বললেন, সেগুলো কোথাও তো আমরা লিখিত কিছু দেখছি না, বরং আপনাদের প্রধান বলছেন ৫ ঘন্টা কাজ করলেই নারীদের চলবে, এবং বলছেন নারীরা ঘরের রানী, তারা যেন ঘরেই থাকে, তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবার কথাও আমরা শুনতে পাচ্ছি। সেই টাকা কোথার থেকে আসবে? পাকিস্তান থেকে না সৌদি আরব থেকে? কিসের বিনিময়ে আসবে? আমাদের যেই সামাজিক অগ্রগতি গত কয়েক দশকে হয়েছে, এই অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি এই নারীরা। যেই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আজকে এইভাবে মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি, এই ২৪-এর গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি নারীরা। আপনার মনে পড়ে ১৬ই জুলাইয়ের সেই রাতে যে রোকেয়া হল থেকে হাজার হাজার নারী বেরিয়ে এলো? ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্টের মানুষের কণ্ঠে সেই গান ধনধান্যে পুষ্পে ভরা, সেই গানের এই সব গান কি আমাদের এই বাংলাদেশ বিরোধীদের কণ্ঠে আমরা গীত হতে শুনেছি? আমাদের ছায়ানট ও উদীচী যেভাবে ভাঙছে, গণমাধ্যমে যেভাবে হামলা হচ্ছে, আমাদের আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমরা কি সেখানে এই মুক্ত কণ্ঠে কথা বলতে পারবো? আমরা কি চোখে চোখ রেখে ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো? এবং এই জায়গাগুলো আমাদের নিশ্চিত করবার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলে। তাদের ইশতেহারেই আমরা খুঁজে পাচ্ছি না তাদেরকে কোন বিশ্বাসে আমরা ভোট দিতে চাইব। এই সরলমতি মানুষগুলোকে ধর্মের নামে, ছলে বলে, প্রতারণায় বারবার কিন্তু বঞ্চিত করা হয়েছে ভোটাধিকার থেকে। সেটা আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিকে অবশ্যই প্রশ্রয় দিয়েছে। তাদের হাতেই গড়ে উঠেছে ৪ রকমের বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এই ৪ রকমের বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা সমাজের ধনী দরিদ্রের বৈষম্যকে অনেক দূর বাড়িয়ে দিয়েছে। এই সব কিছুর মূলে যেই প্রতিবাদ আমরা দেখেছিলাম ৫ই আগস্ট, তারপরে তো গণতন্ত্র, জবাবদিহিতা সবার আগে আসবে। দলগুলো তাদের ইশতেহারে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করবার জন্য কি বিহিত রাখছে আমরা কিন্তু জানি না। যদিও বিএনপির ৩১ দফা সংস্কার কমিশন তারা সবার আগে দিয়েছে এবং সেখানে অনেকগুলো কথা আছে, তবে আমরা আরও স্পষ্ট জানতে চাই যে দীপুচন্দ্র দাসকে যেভাবে আগুনে পুড়িয়ে মারা হলো ধর্ম অবমাননার নামে, আগামীতে দক্ষিণপন্থীরা আসলে এইভাবে ব্লাসফেমি আইন তারা করবে কিনা। যেভাবে হুমায়ুন আজাদের উপরে আক্রমণ হয়েছিল, ব্লগার হত্যা হয়েছিল আওয়ামী লীগের আমলে অন্তত ৮ থেকে ১০ জন, আগামীতে কি মত প্রকাশ করা যাবে? লেখালেখির স্বাধীনতা থাকবে? কোন পর্যন্ত থাকবে? কাজেই আপনি কি করে আমাদের চিন্তার স্বাধীনতা, বেঁচে থাকবার স্বাধীনতা, একটা আধুনিক জীবন এবং প্রগতিশীলতার স্বাধীনতা আমরা পাবো? এই ইশতেহার আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চাই। অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, সালাউদ্দিন আইয়ুবী নিশ্চয়ই জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী, আমি আর প্রশ্ন করছি না, মাহবুব আজিজ যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি কিছু বলেন। প্রথমত তিনি আসলে স্ববিরোধিতা করছেন। উনি বলছেন যে জামাত ইসলামী নারীদের ব্যাপারে কিছুই বলছেন না, আবার বলছেন জামাত ইসলামী নারীদের জন্য ৫ ঘন্টা কাজের কথা বলেছেন। সে কথা স্পষ্টত বোঝা যাচ্ছে তিনি আসলে স্ববিরোধিতা করছেন। দ্বিতীয়ত তিনি ভুল তথ্য দিচ্ছেন। তিনি বলছেন জামাত ইসলামী বলছেন নারীদেরকে ঘরে টাকা পাঠিয়ে দিয়ে আসবেন। এই কথা, তথ্য, এটার ভিত্তি কোথায়, এই ধরনের কথা তিনি কোথায় পেলেন, তার কোনো সোর্স তিনি বললেন না।
একেবারেই আমি বলবো উড়ো কথাগুলো এখানে একবারে ন্যাশনাল টেলিভিশনে তিনি বলার চেষ্টা করেছেন। একই সাথে তিনি স্বাধীনতা, মুক্ত চিন্তা এই বিষয়গুলো নিয়ে এমন ভাষায় কথা বলেছেন যেটা ফ্যাসিস্টরা বলতেন। এই কথাগুলো বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দিকে তারা নিয়ে গিয়েছেন এবং নিষিদ্ধ করেছিলেন। এই কথাগুলো এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, 24-এর পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম কোনোভাবেই আপনার মতো করে মেনে নেয় না। জামাত ইসলামী একটি উদার রাজনৈতিক দল, জামাত ইসলামী নারী বান্ধব রাজনৈতিক দল, জামাত ইসলামী নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য সুন্দর পরিশীলিত পরিকল্পিত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। জামাত ইসলামী তার ইশতেহারকে ঘোষণা করেছে, আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের মাধ্যমে, গণমাধ্যমে, তার ফেসবুক পেজে, তাদের বক্তব্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছে। জামাত ইসলামী আলাদা করে দেয় দুর্নীতি বিরোধী যে কথাগুলো। জামাত ইসলামী গত 19শে জুলাই একেবারে ভরা সমাবেশে লাখো মানুষের সামনে হাজার হাজার সাংবাদিকদের উপস্থিতিতে নারীদের অবস্থান কি হবে সেটা বলেছেন, দুর্নীতি বিরোধী অবস্থান কি হবে সেটা বলেছেন, সরকার ব্যবস্থায় কি হবে সেটা বলেছেন, একজন এমপি হলে তিনি সরকারি সুবিধা নিবেন না সেই কথাগুলো বলেছেন, পররাষ্ট্র নীতি কি হবে সেটা কথা বলেছেন। একজন কৃষক থেকে শুরু করে, একজন মজুর থেকে শুরু করে, একজন সরকারি আমলা কি সুবিধা পাবেন, কি সুবিধা পাবেন না, কোন ধরনের জবাবদিহিতা তার মধ্যে আসবে, তা স্পষ্ট করে সুনির্দিষ্ট ভিজুয়ালাইজ করে সেখানে তথ্য উপস্থাপন করা হয়েছে। আপনি সেখান থেকে কিছুটা হলেও এখন পর্যন্ত পিছিয়ে রয়েছেন।